আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে। আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর খুবই বেসিক কতগুলো রুলস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা এসএসসি বা দাখিল পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। কেননা পরবর্তীতে যখন তোমরা এইচএসসি বা অ্যাডমিশন পরীক্ষায় অবতীর্ণ হবে তখন কিন্তু তোমাদের এই ইজি রুলস গুলো খুবই কাজে লাগবে এবং পরবর্তী জটিল যদি কোনো রুলস তোমাদের সামনে আসে সেগুলো তোমরা অনায়াসেই সমাধান করতে পারবে। তো চলো দেখি আজকের রুলস গুলো। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস বলতে আমি কি বোঝাচ্ছি। রাইট মানে সঠিক, ফর্ম মানে রূপ, অফ মানে র বা এর, ভার্বস মানে তো ক্রিয়া বা ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপ। তো ভার্বের সঠিক রূপ কি? সেন্টেন্স অনুযায়ী সঠিক ভার্বের ফর্মটা ইউজ করো। আমরা জানি ভার্বের অনেকগুলো ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অ্যাজ বা ইয়েস ফর্ম। এই প্রত্যেকটাই হচ্ছে ভার্বের রূপ, যেটাকে আমরা বলি, যদি প্রথমে বলি গো, তারপর হয় ওয়েন্ট, তারপর হয় গন, এরকম গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোজ, এই প্রত্যেকটা হচ্ছে ভার্বের রূপ। তো চলো আমি ধরো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। আই হ্যাভ গো টু স্কুল। আই হ্যাভ গো টু স্কুল, সরি, আই হ্যাভ গন টু স্কুল। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে চলে গিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যখন আমি আমার কোনো একটা কাজ সম্পন্ন হয়ে গিয়েছে সেটা বোঝাতে কিন্তু আমি ভার্বের ভি3 ফর্মটা ইউজ করেছি। এখানে কিন্তু আমি ভার্বের ভি3 ফর্মটা ইউজ করছি। যখন আমি বর্তমানে কোনো কথা বলি, যেমন আমি এখন স্কুলে যাই, তখন বলি আই গো টু স্কুল। যখন বলি আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। যদি বলি আমি স্কুলে গিয়েছি, তখন আই হ্যাভ গন টু স্কুল, মানে আমার কাজটা, স্কুলে যাওয়ার কাজটা সম্পন্ন হয়ে গিয়েছে। অর্থাৎ টেন্স অনুযায়ী কিন্তু আমাদের ভার্ব চেঞ্জ হচ্ছে। যখন এখানে আমি বললাম গন, যখন আমি স্কুলে যাই তখন বলি গো, যখন বলি স্কুলে গিয়েছিলাম তখন কিন্তু বলি ওয়েন্ট। তো আশা করি রাইট ফর্ম অফ ভার্বস মানে সেটা কি বুঝতে পেরেছো। তো চলো কয়েকটা ইজি রুলস দেখি। আমি প্রথম রুলটার নাম দিয়েছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সেন্টেন্স এর সাবজেক্ট অনুযায়ী ভার্বের ফর্ম ব্যবহার করা। অর্থাৎ আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি আমাদের প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। তো খেয়াল করো এখানে কি লিখলাম, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে হি আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার সাবজেক্ট, তো আমরা ভার্বটা নিয়েছি সিঙ্গুলার, কারণ আমরা জানি ভার্বের সাথে যখন আমরা এস বা ইএস যুক্ত করি তখন সে ভার্বটা আমাদের সিঙ্গুলার হয়ে যায়। সো যেহেতু হি সিঙ্গুলার, তো আমি ভার্ব দিয়েছি সিঙ্গুলার, অর্থাৎ সাবজেক্ট ভার্বের সাথে এগ্রি করেছে। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তো আরেকটা এক্সাম্পল খেয়াল করো, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এখানে দে যেহেতু প্লুরাল সাবজেক্ট, তো আমার ভার্বটাও কিন্তু প্লুরাল নিয়েছি, কারণ আমরা জানি সাবজেক্টের সাথে ভার্বের এগ্রি করতে হবে। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। সাবজেক্ট প্লুরাল, তো আমাদের ভার্বটাও প্লুরাল। আশা করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুলটা বুঝতে পেরেছো। তো চলো আরেকটা বিষয় খেয়াল করি, যেটা ইতিপূর্বে অবশ্য বলা হয়ে গিয়েছে। আমাদের সাবজেক্টগুলো যখন হি, শি, ইট থাকবে এবং যে কোনো সিঙ্গুলার নাউন থাকবে, আমি আবারও বলছি, আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে এটা কিন্তু আমাদেরকে মাস্ট জানতে হবে এবং খুবই বেসিক একটা নলেজ। হি, শি, ইট অথবা কোনো সিঙ্গুলার নাউন যদি থাকে তাহলে আমাদের ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে। যেমন দ্য বয় প্লেজ ফুটবল, ছেলেটি ফুটবল খেলে। এখানে যেহেতু দ্য বয়ের মাধ্যমে একটা সিঙ্গুলার নাউন বা একটা ছেলের কথা বলা হয়েছে নির্দিষ্ট করে, দ্য বয়, সো আমাদের ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে, অর্থাৎ আমাদের ভার্বটা সিঙ্গুলার নেওয়া হয়েছে। আবার যখন আমাদের সাবজেক্ট প্লুরাল, দে, উই, প্লুরাল নাউন, দে, উই অথবা যে কোনো প্লুরাল নাউন হতে পারে, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বটা কিন্তু প্লুরাল হবে। ভার্বটা বেস ফর্মে থাকবে। ভি1 মানে বেস ফর্ম, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না, এস বা ইয়েস যুক্ত হবে না। যেমন উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। দ্য বয়েজ প্লে ক্রিকেট, ছেলেরা ক্রিকেট খেলে। খেয়াল করো উই যেহেতু আমাদের প্লুরাল, তো আমাদের প্লে ভার্বটাও কিন্তু প্লুরাল নিয়েছি। আবার যখন দ্য বয়েজ, যখন এখানে আমাদের সাবজেক্ট প্লুরাল হয়েছে তখন আমাদের ভার্ব কিন্তু প্লুরাল হয়ে গিয়েছে। অর্থাৎ মূল কথা হচ্ছে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আই সাবজেক্ট থাকে, সাবজেক্ট যদি আমাদের আই থাকে তাহলে সাধারণত বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে বেস ফর্ম যেহেতু আমাদের সাবজেক্ট আই রয়েছে। আবার আই রিড ইংলিশ, আমি ইংলিশ পড়ি। অর্থাৎ আমাদের সাবজেক্ট যদি আই থাকে তাহলে সাধারণত, আমি সাধারণত বলছি, সাবজেক্ট আই থাকলে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। তো চলো আরো কয়েকটা বেসিক রুলস দেখে নেই।
খেয়াল করো, টু প্লাস V1, আমরা জানি টু একটি প্রিপোজিশন, অলওয়েজ সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু শুধুমাত্র প্রিপোজিশন টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। এছাড়াও কিছু ব্যতিক্রম রয়েছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। কিন্তু যখন টু প্রিপোজিশন দেখবো আমরা একদম চোখ বন্ধ করে আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করব। খেয়াল করো, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। শি লাইকস টু রিড, সে পড়তে ভালোবাসে বা পছন্দ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টু প্রিপোজিশনের পরে কিন্তু আমাদের ভার্বের বেস ফর্ম বসেছে, কারণ আমরা জানি ইট এর V2 ফর্ম বা পাস্ট ফর্ম হচ্ছে এইট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। ওকে, আবার আমরা রিড এর V2 ফর্ম আমরা জানি রিডেই হয়, এটা যদি উচ্চারণ হয় রেড, রিড রেড, আবার পাস্ট পার্টিসিপল ফর্মটা হয় রিড। তো আমরা এখানে যেহেতু আমাদের টু প্রিপোজিশন এসেছে, তো আমরা এখানে ভার্বের বেস ফর্মটা নিয়েছি। আশা করি তোমাদের এই রুলসটা ক্লিয়ার হয়েছে। তো আবার খেয়াল করো, যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, কোনো সেন্টেন্সে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। খেয়াল করো, শি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছে, অর্থাৎ এটি চলমান কাজ বোঝাচ্ছে। সো আমরা ইজ ভার্বের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি, ভার্ব প্লাস আইএনজি। দে ওয়ার প্লেয়িং ফুটবল, যেহেতু আমাদের ওয়ার রয়েছে এখানে, তো আমরা ওয়ার এর পর আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। এবং এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পর আমাদের যদি সেন্টেন্সটা চলমান বোঝায়, চলমান কোনো কাজ বোঝায়, তাহলে অবশ্যই আমরা ভার্বটার সাথে আইএনজি যুক্ত করব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পর যদি ভার্ব আসে, সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। তারপর আরেকটা বেসিক রুল খেয়াল করো, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পর অলওয়েজ ভার্বের V3 ফর্ম হয়। V3 বলতে আমি বুঝিয়েছি পাস্ট পার্টিসিপল ফর্ম। তো খেয়াল করো, হি হ্যাজ গন হোম, হি হ্যাজ গন হোম, সে স্কুলে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ এর পরে আমাদের V3 ফর্ম, এটা কিন্তু ভার্বের V3 ফর্ম, গো, ওয়েন্ট, গন, গন হয়েছে। যে কারণ কি, আমাদের সামনে হ্যাজ এসেছে, সেই কারণে আমরা হ্যাজ এর পর ভার্বের 3 নাম্বার রূপটা নিয়েছি। হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপর অলওয়েজ ভার্বের 3 নাম্বার রূপটা হয়। যেমন আই হ্যাড সিন হিম বিফোর, আই হ্যাড সিন হিম বিফোর, এখানে সি থেকে সিন এসেছে, এটাও হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, কারণ কি এর সামনে আমাদের হ্যাড ভার্বটি রয়েছে। আবার খেয়াল করো, দে হ্যাভ finished their work, they have finished their work, এখানে যেহেতু আমাদের have এর পর ভার্ব এসেছে, সো আমরা ভার্বের 3 নাম্বার রূপটা অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করেছি, পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করেছি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আর কয়েকটা বেসিক রুলস দেখে নেই। একদম আরেকটা বেসিক রুল হচ্ছে ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড এর পর অলওয়েজ ভার্বের V1 অর্থাৎ বেস ফর্ম বসে। ডু, ডাজ, ডিড এর পর অলওয়েজ ভার্বের V1 বসে, যেমন হি ডাজ নট গো টু স্কুল। এবং অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই ক্ষেত্রে সেন্টেন্সগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্নবোধক বা নেগেটিভ সেন্টেন্স হয়ে থাকে। যেমন হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যাবে না। হি ডাজ নট গো টু স্কুল, এখানে নট নেগেটিভ সেন্টেন্স। ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সে গতকাল আসেনি বা এসেছিল না, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও একটি নেগেটিভ সেন্টেন্স। তো আমাদের এখানে মূল বিষয়টা কি বোঝার, ডু, ডাজ, ডিড এর পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। এই যে ডাজ এর পর আমরা ভার্বটা নিয়েছি গো, বেস ফর্ম। আবার যখন প্রশ্নবোধক বাক্য ডু, তারপর আমরা ভার্বের বেস ফর্ম রয়েছে লাইক, ডু এর পর ভার্বের বেস ফর্ম হয়েছে আমার লাইক, তারপর ডিড এর পর আমাদের ভার্বের বেস ফর্ম হয়েছে কাম, কারণ আমরা জানি কাম, খেম, কাম। এক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করেছি V1 ফর্ম। আশা করি এই রুলটাও ক্লিয়ার হয়েছে। তো আরেকটি বেসিক রুল দেখি, পাস্ট টাইম হলে V2, অর্থাৎ কোনো একটি সেন্টেন্স পড়ে যদি আমাদের সেন্টেন্সটাকে পাস্ট টাইম অর্থাৎ অতীতকালের কোনো ঘটনার বর্ণনা দিচ্ছে বা অতীতকালের কোনো ঘটনার কথা বলা হচ্ছে, এটা বোঝা যায়, তাহলে আমরা ভার্বের V2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মটা ইউজ করব। তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্মটা ইউজ করব।
তো এক্ষেত্রে আমরা কিছু কিওয়ার্ডসও মনে রাখতে পারি। যেমন কোনো সেন্টেন্সে যদি ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট নাইট, লাস্ট উইক বা কোনো অতীতকালের কোনো সালের উল্লেখ থাকে তাহলে আমরা বুঝে নেব সেটা পাস্ট টাইম নির্দেশ করছে। সো এই ক্ষেত্রে আমরা ভার্বের V2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মটা ইউজ করব। যেমন I went to market yesterday। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি yesterday এর মাধ্যমে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড এখানে। yesterday হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমি গতকাল মার্কেটে গিয়েছিলাম। এটা কিন্তু yesterday দেখে আমরা বুঝতে পারছি, অর্থ দেখে তো আরো বুঝতে পারছি। সো yesterday দেখে কিন্তু আমরা বলতে পারি এখানে ভার্বের V2 ফর্ম অর্থাৎ go থেকে went বসবে। সো এখানে went দিয়েছি। I was in Dhaka in 2010। তো এখানে দেখতে পাচ্ছি যেহেতু সালের উল্লেখ রয়েছে, একটা অতীতকাল নির্দেশ করছে পাস্ট টাইম। সো আমাদের ভার্বটা হয়েছে was দিয়েছি অর্থাৎ ভার্বের V2 ফর্ম। তো আশা করি এই রুলটাও ক্লিয়ার হয়েছে। এবার আরেকটা রুল দেখি খুবই বেসিক। মডাল ভার্ব প্লাস V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। মডাল ভার্ব কোনগুলো আমরা জানি? can, could, shall, should, will, would, must, ought to এবং আরো রয়েছে। এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব। বেসিক কতগুলো মডাল ভার্ব। এই মডাল ভার্বগুলোর পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়। যেমন ইউ মাস্ট গো, তোমাকে অবশ্যই যেতে হবে। এখানে আমাদের গোটা হচ্ছে মডাল। শি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে। এখানে ক্যান হচ্ছে আমাদের মডাল ভার্ব। সো আমরা নিয়েছি ভার্বের বেস ফর্ম। ইউ মাস্ট গো, মাস্ট হচ্ছে একটি মডাল ভার্ব। সো আমরা নিয়েছি বেস ফর্ম গো। শি ক্যান সুইম, সো যেহেতু এখানে ক্যান হচ্ছে মডাল ভার্ব, সো আমরা ভার্ব নিয়েছি V1। আশা করি এই রুলটাও একদম ক্লিয়ার হয়েছে। তো চলো আরো কয়েকটা বেসিক রুলস দেখে নেই। তো খেয়াল করো, যখন মোডালের পরে আমরা পূর্বে রুলটাতে বলেছে মোডাল যদি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু মোডালের পর যদি বি থাকে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি দেব। তো কখন দেব? যখন আমাদের সেন্টেন্সটা অ্যাক্টিভ সেন্স দেবে, অর্থাৎ সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে হবে। আগে আমি রুলটা আলোচনা করি, তারপর আমরা অ্যাক্টিভ প্যাসিভটা বুঝে নিব। দেন মোডালের পর যদি বি থাকে তাহলে অলওয়েজ আমরা ভার্বের V3 ফর্ম দেব। মোডালের পর যদি বি থাকে অলওয়েজ V3 দেব। তো কখন ভার্বের সাথে আইএনজি হবে? মোডাল প্লাস বি। মোডাল, খেয়াল করো, মোডাল প্লাস বি এই দুইটাতেই, কিন্তু একটাতে আমরা ইউজ করব ভার্বের সাথে আইএনজি আর একটাতে ইউজ করব V3। তো কিভাবে বুঝবো? আমাদের সেন্টেন্সটা পড়ে যদি মনে হয় যে আমাদের সেন্টেন্সটা অ্যাক্টিভ সেন্সে রয়েছে বা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি দেব। আর যদি আমার সেন্টেন্স পড়ে মনে হয় যে আমার সেন্টেন্সটা প্যাসিভ সেন্সে রয়েছে অর্থাৎ প্যাসিভ অর্থ দিচ্ছে তাহলে আমরা ইউজ করব পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের V3 ফর্ম। তো আমরা কিভাবে বুঝবো সেন্টেন্সটা কি অ্যাক্টিভে রয়েছে নাকি প্যাসিভে রয়েছে? সেন্টেন্সের সাবজেক্ট, আমাদের সেন্টেন্স যেটা থাকবে সেটার সাবজেক্ট যদি কাজ করার ক্ষমতা রাখে অর্থাৎ সাবজেক্ট যদি পাওয়ারফুল হয় তাহলে আমরা সেন্টেন্সটাকে বলবো অ্যাক্টিভ, অর্থাৎ সাবজেক্ট যদি ভার্বের কাজটা নিজে করে। আর যদি সাবজেক্ট ভার্বের কাজ নিজে না করে তাহলে আমরা সেটাকে ধরে নেব প্যাসিভ। এক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টগুলো অলওয়েজ ব্যক্তিবাচক হয় এবং প্যাসিভ ভয়েসের সাবজেক্টগুলো অলওয়েজ বস্তুবাচক হয়। তো চলো কয়েকটা এক্সাম্পল খেয়াল করি। শি মাস্ট বি স্টাডিং নাও, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মোডাল ভার্ব, তারপর বি রয়েছে, তারপর আমরা ভার্ব স্টাডির সাথে আইএনজি যুক্ত করেছি এবং এখানে এই নাও দেখে বোঝা যাচ্ছে এটি একটি চলমান কাজ, এখন বোঝাচ্ছে। তাহলে এটার অর্থ কি? শি মাস্ট বি স্টাডিং নাও, সে এখন নিশ্চয়ই পড়াশোনা করছে, তার মানে একটি চলমান কাজ বোঝাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট হচ্ছে শি এবং এখানে এই যে স্টাডিং পড়ার কাজটা কিন্তু সাবজেক্ট নিজে করছে। সো আমরা বুঝতে পারছি এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্স বা অ্যাক্টিভ অর্থ দিচ্ছে। সো আমাদের মূল ভার্ব যেটি রয়েছে তার সাথে আমরা কিন্তু আইএনজি যুক্ত করেছি। শি মাস্ট বি স্টাডিং নাও, এটা একটা চলমান কাজ বোঝাচ্ছে। সো আমরা এখানে ভার্বের সাথে আইএনজি দিয়েছি, সে এখন নিশ্চয়ই পড়াশোনা করছে। তো আরেকটা সেন্টেন্স খেয়াল করি, দে মে বি প্লেইং ফুটবল, এটা হচ্ছে একটি মডাল ভার্ব, তারপর রয়েছে বি, তারপর যুক্ত হয়েছে ভার্বের সাথে আইএনজি। দে মে বি প্লেইং ফুটবল, তারা হয়তো ফুটবল খেলছে। তো এখানে আমাদের যেহেতু তারা ফুটবল খেলার কাজটা করছে বোঝা যাচ্ছে, সো আমাদের এটা হচ্ছে একটি অ্যাক্টিভ সেন্টেন্স আর সেজন্যই আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। তো চলো আরেকটা রুল খেয়াল করি, দ্য ওয়ার্ক মাস্ট বি ফিনিশড টুডে, এখানে আমরা দেখতে পেয়েছিলাম আমাদের দুইটা সাবজেক্টে কিন্তু ব্যক্তিবাচক ছিল। এখন আমরা খেয়াল করি দ্য ওয়ার্ক মাস্ট বি ফিনিশড টুডে, এখানে দ্য ওয়ার্ক হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এটা হচ্ছে একটা বস্তু। তার মানে প্রথমে আমরা বুঝতে পারছি এই বস্তুর কিন্তু কাজ করার সামর্থ্য নেই বা সমর্থ নেই। দ্য ওয়ার্ক মাস্ট বি ফিনিশড টুডে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কাজটি আজ অবশ্যই শেষ করা হবে। তো এখানে মাস্ট হচ্ছে আমাদের মোডাল ভার্ব, তারপর বি, তারপর আমরা ভার্বের V3 নিয়েছি। কাজটি আজ অবশ্যই শেষ করা হবে। তো
তো ওই কাজটি কে শেষ করবে সে ব্যক্তি কিন্তু এখানে উল্লেখ নেই এবং ওইটা কিন্তু এখানে লেস ইম্পর্টেন্ট। এখানে মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে কাজটি শেষ করা হবে। সো এটা আমাদের একটা প্যাসিভ সেন্স দিচ্ছে, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। আর যদি আমাদের প্যাসিভ সেন্টেন্স আমরা পাই তাহলে আমাদের মোডাল ভার্বের পর যখন বি থাকবে তারপর আমরা ব্র্যাকেটের যে ভার্বটি থাকবে সেই ভার্বটিকে ভিচে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করব। তো চলো আর একটা এক্সাম্পল খেয়াল করি। দ্য হাউস ক্যান বি বিল্ট ইন 1 ইয়ার। দ্য হাউস এটাও একটি সাবজেক্ট এবং এটি হচ্ছে বস্তুবাচক। দ্য হাউস ক্যান বি বিল্ট ইন 1 ইয়ার। এখানে আমাদের মোডাল ভার্ব রয়েছে, তারপর বি এসেছে, সো আমরা দিয়েছি ভার্বের ভি3 ফর্ম। বিল্ড থেকে হয়েছে আমাদের বিল্ড। কেন দিয়েছি? কারণ এটা আমাদের একটা প্যাসিভ সেন্স দিচ্ছে। কারণ এটার অর্থ কি? বাড়িটি 1 বছরে তৈরি করা যেতে পারে। দ্য হাউস ক্যান বি বিল্ট ইন 1 ইয়ার। বাড়িটি 1 বছরে তৈরি করা যেতে পারে। তো এখানে কিন্তু কে বাড়িটি তৈরি করবে সে উপস্থিত নেই এবং সেটাও এখানে ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বাড়িটি তৈরি হবে কত সময়ে? 1 বছরে। সো যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট পাওয়ারফুল না, অর্থাৎ সাবজেক্ট কাজ করার ক্ষমতা রাখছে না, সো আমাদের ক্যান প্লাস ভি এর পর আমরা ভি3 দিয়েছি। এখানে কোনোভাবেই ভার্বের সাথে আইএনজি হবে না। আমরা তখনই আইএনজি ইউজ করব যখন আমাদের সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকবে, কিন্তু যখন পেসিভে থাকবে তখন ভার্বের ভি3 ফর্ম ইউজ হবে। পেসিভের স্ট্রাকচারই হচ্ছে বি ভার্ব প্লাস ভি3। আশা করি এই রুলটা ক্লিয়ার হয়েছে। তো আরেকটা বেসিক রুল দেখে নিই। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। ভি1 মানে ভার্বের বেস ফর্ম, যেমন আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে। এখানে হ্যাভ টু এসেছে, সো আমরা এখানে ভার্বের বেস ফর্ম দিয়েছি। আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে। আবার যদি আমি বলি শি হ্যাজ টু স্টাডি, তাকে পড়তে হবে, তাকে পড়াশোনা করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হ্যাজ টু রয়েছে, তাই আমরা এখানে দিয়েছি ভার্বের বেস ফর্ম। আবার যদি বলি আই হ্যাড টু দিয়ে আই হ্যাড টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়েছিল। খেয়াল করো, আই হ্যাড টু গো টু স্কুল, যেহেতু এখানে হ্যাড টু রয়েছে সো আমরা ভার্বের বেস ফর্ম দিয়েছি। সো আমরা ফাইনালি বলতে পারি যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়। যখন এটা হ্যাজ টু হ্যাভ টু থাকবে তখনও যেমন বেস ফর্ম হয়, যখন হ্যাড টু থাকবে অতীত বোঝাবে তখনও আমাকে ভার্বের বেস ফর্মটা ইউজ করতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। রাইট ফর্ম অফ ভার্বস এর এই বেসিক রুলস গুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি, অর্থাৎ ভালোভাবে প্র্যাকটিস করতে পারি, পরবর্তীতে এইচএসসি হোক বা অ্যাডমিশন যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমরা সহজেই রাইট ফর্ম অফ ভার্বস গুলো সলিউশন করতে পারবো। আর এগুলো হচ্ছে কিন্তু খুবই বেসিক রুলস এবং বেসিক আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের বা তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আরো নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো। টিল দেন কিপ লার্নিং এন্ড কিপ গ্রোইং। আল্লাহ হাফিজ।